যেই দিবসটাকে ঘিরে ভারতের প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হিন্দুত্ববাদী নেতা নরেন্দ্র মোদী লেখে যে এটা ভারতবর্ষের বিজয়। সে তার কয়েক হাজার সোলজার মারা গেছে সেই গল্পকে তুলে ধরে তার বীরদেরকে স্মরণ করে এবং ন্যূনতম বাংলাদেশ শব্দটাকে উল্লেখ করবার প্রয়োজন মনে করে না। সেটা অ্যাটলিস্ট আমার কাছে ব্যক্তিগতভাবে আমার পড়াশোনাতে এটা আমার বিজয় দিবস হইতে পারে না। 16 ডিসেম্বরকে কেন বিজয় দিবস হিসেবে বলতে চান না, এর কারণ কি? বিষয়টা দেখেন যে আপনার এই প্রশ্নটা কেন আলোচনাতে এসছে। প্রতি বছর আমরা দেখেছি আওয়ামী ফ্যাসিবাদের আমলে 16ই ডিসেম্বর আসলে আমাদেরকে সারা বছরের মতো মনে করিয়ে দেয়া হয় যে ভারত এই দেশটাকে স্বাধীন করেছে। ভারতের কৃপায়, করুণায়, সাহায্যে, আনুগত্যে আমরা স্বাধীন হয়েছি। অ্যাজ ইফ আমার বাবা, চাচারা, আমার আমার আগের প্রজন্মের মানুষরা কেউ যুদ্ধ করেন নাই। উনারা ঘুমায়েছিলেন আওয়ামী লীগের নেতাদের মতো ওই কলকাতার সোনাগাছিতে বসে যুদ্ধ করতেন, লড়াই করতেন, চাঁদাবাজি করতেন, জুয়া খেলতেন, মদ খাইতেন আর তাস খেলতেন। তাস খেলতে, খেলতে বাংলাদেশ একদিন স্বাধীন হয়ে গেছে। আর দেশের মানুষের ভিতর হাজারে, হাজারে এই দেশে যুদ্ধ করে নাই, লড়াই করে নাই। এই প্রশ্নটাকে আমাদের জাতি আকারে রিজলভ করতে হবে, অ্যাড্রেস করতে হবে যে আসলে ১৬ই ডিসেম্বরটা কি? ভারত আসলে কি করেছে এই দেশের জন্য, এই রাষ্ট্রের জন্য? প্রথমত বুঝতে হবে যে বাংলাদেশে ৭১ সালে যে জনযুদ্ধটা হয়েছে, যে মুক্তির লড়াইটা হয়েছে, এটা এই মাটির শত, শত বছরের লড়াইয়ের ইতিহাসের একটা বড় গুরুত্বপূর্ণ মাইলফলক। এটাকে কোনোভাবে ছোট করে দেখা যাবে না। যেভাবে ছোট করে দেখা যাবে না গত শতাব্দীর শুরু দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন, গত শতাব্দীর শুরুর দিকে ১৯০৬ সালে মুসলিম লীগের প্রতিষ্ঠা, গত শতাব্দীর শুরুর দিকে বঙ্গভঙ্গ হওয়া, গত শতাব্দীর শুরুর দিকে ১৯৪০ সালে লাহোর রেজলিউশন হওয়া, গত শতাব্দীর ৪৭ পূর্ববর্তী যে পাকিস্তান আন্দোলন, তারপরে প্রজাস্বত্ব আইনের মাধ্যমে ১৯৫০-৫১ সালে যে জমিদারি প্রথা বিলুপ করা হয়েছে, এই বিলুপ্ত করবার মধ্য দিয়ে যে সাধারণ মানুষকে তার মালিকানা ফিরিয়ে দেওয়া হয়েছে, এই প্রত্যেকটা মুক্তির লড়াই আমার ইতিহাসের কালক্রম পেরিয়ে আসা লড়াই। ১৭৫৭ সালে আমার যে পলাশির যুদ্ধের পরাজিত হবার যে লড়াই, ১৭৯৩ সালে চিরস্থায়ী বন্দোবস্ত হওয়া, ১৭৫৭ সালে যে আজাদির আন্দোলনটাকে ১০০ বছর পর পর্যন্ত টেনে নিয়ে যাওয়া এবং ১৮৫৭ গিয়ে প্রথম অর্গানাইজড স্বাধীনতার আন্দোলন হলো সারা ভারতবর্ষে। তো সেই জায়গাগুলোতে ১৯৭১ আমাদের একটা বড় মাইলফলক। কিন্তু ভারতের এবং ভারতের যে দালাল আওয়ামী জাতীয় পার্টি ১৪ দলীয় শক্তি আছে, তাদের বক্তব্য শুনলে মনে হয় যে এই জনপদের কোনো মানুষ যুদ্ধ করে নাই, তারা লড়াই করে নাই, তারা অস্ত্র নেয় নাই, তারা জীবন দেয় নাই, তারা আহত হয় নাই লাখে, লাখে। তারা শুধু ভারতবাসীর কাছে তাকিয়েছিল এবং ভারতের কয়েক হাজার সোলজার এসে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে। নিঃসন্দেহে ভারতের এখানে অংশগ্রহণ ছিল। নিঃসন্দেহে আমাদের প্রবাসী সরকার ভারতে গঠিত হয়েছিল। নিঃসন্দেহে বাংলাদেশের হাজার, হাজার মানুষ গিয়ে যোদ্ধারা গিয়ে সীমান্তের ওই পারে ট্রেনিং নিয়েছেন, প্রশিক্ষণ নিয়েছেন, ভারত অস্ত্র দিয়েছে। এগুলো ফ্যাক্টস এবং এজন্য তো শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে বারবার কৃতজ্ঞতার ধন্যবাদ দেওয়া হয়েছে। কতবার ধন্যবাদ দিলে পরে একটা লড়াইয়ের ধন্যবাদ দেওয়া হবে? কত টাকা শোধ করলে পরে আমার ঋণ শোধ হবে? কত টাকা সুদ দিলে পরে আমার কৃতজ্ঞতা আদায় হবে? এখানে তো একটা গাড়ি দিতে হবে। আমরা ২০২৪ সালে ভারতের কাছে ঋণী নই। কোনো কৃতজ্ঞতা প্রকাশ করবার সুযোগ নাই। কৃতজ্ঞতা আমাদের পূর্বপুরুষরা, আমাদের ফাউন্ডিং ফাদার্সরা, আমাদের প্রবাসী সরকার, তাজউদ্দিন আহমেদ, শেখ মুজিবুর রহমানরা আমাদের জাতির পক্ষ থেকে অলরেডি শোধ করে দিয়েছেন, বলে দিয়েছে। অতএব সেই জায়গাতে আমাদেরকে মাথায় রাখতে হবে যে বিজয় দিবস আসলে কোন দিবস? একটা তর্ক এসছে যে একটা মীমাংসিত জিনিস নিয়ে কি আমরা আলোচনা করব কিনা অথবা এই পাতাটা খুলব কিনা। পরাধীনতার বয়ান কোনোদিন মীমাংসিত হতে পারে না। যেই বক্তব্যটা প্রতিদিন আমার শত্রু রাষ্ট্র আমাকে প্রতি বছর মনে করায়া দেয়, সেটা আমার বিজয়ের ইতিহাস না। যেই দিবসটাকে ঘিরে ভারতের প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হিন্দুত্ববাদী নেতা নরেন্দ্র মোদী লেখে যে এটা ভারতবর্ষের বিজয়। সে তার কয়েক হাজার সোলজার মারা গেছে সেই গল্পকে তুলে ধরে তার বীরদেরকে স্মরণ করে এবং ন্যূনতম বাংলাদেশ শব্দটাকে উল্লেখ করবার প্রয়োজন মনে করে না। সেটা অ্যাটলিস্ট আমার কাছে ব্যক্তিগতভাবে আমার পড়াশোনাতে এটা আমার বিজয় দিবস হইতে পারে না।
এরপরে দেখেন গত কয়েকদিন আগে আমরা দেখলাম বাংলাদেশের সেনাপ্রধান এবং ভারতের সেনাপ্রধানের সাথে যে দ্বিপাক্ষিক অনলাইন বৈঠক হয়েছে, সেখানে ভারতের সেনাপ্রধানের পিছনে সেই আত্মসমর্পণের চুক্তিটা রেসকোর্স ময়দানের সেই ছবিটা টাঙানো ছিল। কি বলবার চেষ্টা করছে ভারত আমাকে? ৫৩ বছরের ঋণ শোধ হয়নি এখনো? ৫৩ বছরের কৃতজ্ঞতা আদায় শোধ হয়নি? ১৬ বছরের দিল্লির রাজকুমারীকে আমরা আমরা ভাগায়া দিছি, পাঠায়া দিছি বেগম লক্ষ্মণ সেনকে এই কারণে আপনি মনে করায় দিচ্ছেন? কি বলবার চেষ্টা করছেন? আপনি বলবার চেষ্টা করছেন যে আপনার সাহায্য ছাড়া বাংলাদেশ স্বাধীন থাকবে না? বাংলাদেশ ৭১ সালে ভারত ছাড়াই স্বাধীন হইত। ইট ওয়াজ ইনএভিটেবল রিয়ালিটি। সেটা ১ বছর পরে হইতো অথবা ২ বছর পরে হইতো। বাংলাদেশ স্বাধীন হয়েই যেত। এইজন্য মাওলানা ভাসানী যখন যুদ্ধের সময় প্রবাসী সরকার গঠনের আলোচনা এসছিল, উনি কলকাতায় অথবা ভারতের সাহায্যে ভারতে প্রবাসী সরকার করবার বিপক্ষে ছিলেন। উনি চেয়েছিলেন যেহেতু লন্ডনে আমাদের বিশাল বাংলাদেশি প্রবাসী জনগোষ্ঠী আছেন, ওখানে আমাদের প্রবাসী সরকার তৈরি করতে। আমাদের সেক্টর কমান্ডাররা যারা ছিলেন, মুক্তিযোদ্ধারা যারা ছিলেন, তারা কিন্তু চেয়েছিলেন আমাদের পার্বত্য চট্টগ্রামে আমাদের প্রবাসী সরকার হোক। আমরা ভারতের ভিতরে গিয়ে যুদ্ধ করব না। অস্ত্র ট্রেনিং কোত্থেকে আসবে না আসবে সেটা ব্যবস্থা তখন করা হবে আরকি। সেটাও শোনা হয় নাই। তাহলে এই বাস্তবতাটা কিন্তু ওনারা অনুধাবন করেছিলেন যে আমাদের স্বাধীন হওয়া দরকার, লড়াই করতে হবে, অস্ত্র দরকার, প্রশিক্ষণ দরকার। কিন্তু ভারতের অংশগ্রহণ আমরা কতটুকু নেব বা নেব না, সেটা নিয়ে কিন্তু একটা তর্ক ছিল। এই বাস্তবতায় প্রত্যেক বছর এই যে ভারতের কৃতজ্ঞতা আর ঋণ প্রকাশের দায় বাংলাদেশের কিছু দালাল, বুদ্ধিজীবী, সাংবাদিক, রাজনৈতিক নেতা, লেখক, সাহিত্যিক, নাটক, গায়ক এগুলা যে আমাদেরকে মনে করায়া দেয়, এই ধরনের শৃঙ্খলিত লোকরা একটা পরাধীনতার বয়ানকে বারবার বলছে যে এটা মীমাংসিত বয়ান, এটা মীমাংসিত না। একটা রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব সাপেক্ষে ইতিহাসের কোনো কিছু মীমাংসিত না। ইতিহাসের যেকোনো জিনিস, আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব, আমার আত্মমর্যাদা, আমার জাতীয় স্বার্থ সাপেক্ষে নতুন করে সেই বইটা খোলা যেতেই পারে, সেই তর্কটা তোলা যেতেই পারে। অতএব উত্তর প্রজন্ম দেখা যাবে আমার বুঝের থেকে আরো ভিন্ন বুঝ নিয়ে এই তর্কটা তুলবে। অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি যে ভারতের মনস্তত্ত্ব বোঝা দরকার। আমার শত্রু রাষ্ট্র আমাকে কিভাবে দেখে সেটা বোঝা দরকার। এজন্য বোঝা দরকার অক্টোবর সালে সম্পাদিত বাংলাদেশ প্রবাসী সরকার এবং ভারত সরকারের যে ৭ দফা গোপন চুক্তি, এই গোপন চুক্তিটা যদি আপনারা পরিষ্কার করে পড়েন, তাহলে বুঝবেন যে ভারত কি শর্তে আমাকে সাহায্য করেছে। ভারত কি শর্তে বাংলাদেশটাকে পাকিস্তান রাষ্ট্র থেকে আলাদা করবার এই প্রজেক্টে অংশগ্রহণ করেছে। কেন সে আমার মুক্তির লড়াইটাকে সে হাইজ্যাক করবার চেষ্টা করছে। অতএব বাংলাদেশকে স্বাধীন রাখবার জন্য ওই ৭ দফা চুক্তি পড়া এবং ভারতের মনস্তত্ত্ব বোঝাটা খুবই জরুরি। অনেক বইতে পাবেন। অলি আহমেদ আমাদের ভাষা সৈনিক ছিলেন, জাতীয় রাজনীতিবিদ ছিলেন। তার জাতীয় রাজনীতির ১৯৪৫ থেকে ৭৫ বইটা পড়লে ওখানে দেখবেন। নুরুল কাদের সাহেব উনি কূটনীতিক ছিলেন, প্রবাসী সরকারের সাথে কাজ করেছেন। তিনি তার বইতে পর্যন্ত লিখেছেন যে ২৬৬ দিনের স্বাধীনতা। এইরকম অসংখ্য বই আছে যেগুলোতে পড়লে আপনারা এই ৭ দফা চুক্তি পাবেন, যেখানে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব থেকে ভারত গ্রাস করে ফেলছিল। ঠিক একই সাথে আমরা যারা শেখ মুজিবের রাজনীতি এবং আওয়ামী লীগের সমালোচক, আমরা কিন্তু শেখ মুজিবের প্রতি এই বিষয়ে কৃতজ্ঞ। কারণ সারা বাংলাদেশ মিলে যেভাবে দেশটাকে একবার স্বাধীন করেছে, শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ জানুয়ারি বাংলাদেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করেছে। ইন্দিরা গান্ধীকে তিনি বাধ্য করেছেন ভারত থেকে সকল অস্ত্র, গোলাবারুদ এবং সৈন্য গাড়িসহ তুলে নেবার জন্য। ভারতের রিপিটেড রিকোয়েস্টের পরে তিনি এটা রাখেন নাই এবং মার্চ মাসের ৭২ সালের মার্চের ১২ তারিখে বিদায়ী কুচকাওয়াজ দিয়ে ভারতীয় সৈনিকদেরকে বিদায় করা হয়েছে এবং যাবার সময় পুরো মার্চ, এপ্রিল জুড়ে হাজার কোটি টাকার সম্পদ লুটপাট করে তারা নিয়ে গেছেন এই ভারতীয় সৈন্যবাহিনীরা, বন্ধু রাষ্ট্ররা। এরপরে দেখেন আমরা প্রচুর আমলাদের লেখা পড়েছি তখনকার দিনের সিএসপি অফিসার যারা ছিলেন যে ভারত পরিকল্পনা করেছিল ওই ৭ দফা চুক্তিতে ছিল যে আমাদের কোনো সৈন্যবাহিনী থাকবে না। আমাদের সীমান্ত রক্ষার জন্য একটা প্যারামিলিশিয়ারি থাকবে যারা ভারতের সাথে সমন্বয় করে কাজ করবে। আমাদের কোনো বিদেশ বিষয়ক আলাদা নীতি থাকবে না, কোনো মুদ্রানীতি থাকবে না। এগুলো ভারতের সাথে সমন্বয় করে করতে হবে। আমার ৭১ সালের ১৯টা জেলার জেলা প্রশাসক ভারত অ্যাপয়েন্ট করে তাজউদ্দিন আহমেদের কাছে তালিকা পর্যন্ত দিয়ে দিয়েছে। কোনো ডিসি আমার বিভিন্ন জেলাতে গিয়ে দায়িত্ব পর্যন্ত নিয়েছেন। সিলেটে নিয়েছেন। মোমেনশাহীতে আমার ডিসির নাম পর্যন্ত মনে আছে, পি.কে. ব্যানার্জি।
উনি ইন্ডিয়ান অ্যাডমিন ক্যাডারের লোক, পশ্চিম বাংলার বাঙালি। তিনি মোমেন শাহের সার্কিট হাউজে উঠেছেন, সৈন্যসহ উঠে গিয়ে দায়িত্ব নিয়েছেন। যদিও সেখানে পরবর্তীতে সেই দায়িত্ব ধরে রাখতে পারেন নাই, কারণ স্থানীয় বাঙালি যারা ছিলেন, বাংলাদেশি প্রশাসক, আমাদের অফিসাররা, আমাদের মুক্তিযোদ্ধারা সেটা প্রতিবাদ করেছেন, প্রতিহত করেছেন। এইটা হচ্ছে ভারতের মনস্তত্ত্ব। সেই জায়গাতে ১৬ই ডিসেম্বরে আমার সারেন্ডার সেরিমনিতে দেখেন, আমার ওসমানী কোথায় এখানে? আমার তাজউদ্দিন আহমেদ কোথায়? আমার প্রবাসী সরকার এবং আমার যে সৈন্য সেক্টরস কমান্ডারদের কোনো প্রতিনিধিত্ব নাই। একে খন্দকার সাহেবকে দেখবেন মাথা এক জায়গা থেকে উকি দিয়ে কোনো রকম সেখানে উপস্থিত হয়েছে। ওসমানী থাকলে সমস্যাটা কি হইতো? সারেন্ডার সেরিমনিতে আপনি জয়েন্টলি তার কাছে সারেন্ডার করতে পারতেন, যে এখানে আপনার মানেকশো থাকতো, জ্যাকেবও থাকতো, জেনারেল ওসমানী বসা থাকতো। সমস্যা কি হইতো? তো ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডারে বাংলাদেশ কোথায়? তো এই কারণগুলো বিবেচনা করে আমাদেরকে নতুন একটা বিজয়ের দিবস পালন করবার দিন তারিখ ঠিক করতে হবে। এই দিবসটা আমাদের মুক্তির লড়াইতে একটা আত্মসমর্পণ দিবস হিসেবে উদযাপিত হতে পারে, এতে কোনো সমস্যা নাই। আত্মসমর্পণ দিবস। কিন্তু ১৬ ডিসেম্বরের পরে বাংলাদেশ টেম্পোরারিলি কয়েক মাসের জন্য একটা ইন্ডিয়ান কলোনিতে পরিণত হয়েছিল। অতএব সেই স্বাধীনতা কিন্তু এসছে ৭২ সালের মার্চের শেষে, এপ্রিলের শুরুর দিকে। অতএব সেই সময়ে কোনো একটা দিনকে বিজয় দিবস আকারে পালন করা যেতে পারে। এই তর্কটা অনেকের কাছে মনে হতে পারে যে সাডেনলি একটা বোমা পড়েছে, একটা লাভার বিস্ফোরণ হয়েছে। কিন্তু মাথায় রাখতে হবে আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের আত্মমর্যাদা, আমাদের জাতীয় স্বার্থের লড়াইটা হচ্ছে প্যারামাউন্ট। এর উপরে কোনো লড়াই নাই। এর উপরে কোনো মীমাংসিত বিষয় থাকতে পারে না। কোনো বয়ান, সেটা যত বছর থেকে আপনাকে বমি আকারে মানে টিয়া পাখির মতো মুখস্থ করানো হইছে, এটা পার্মানেন্ট না। অতএব যাদের মাথায় লাগতেছে তারা বুঝতে হবে আপনাদের এখনো আওয়ামী লীগের ভূত মাথায় চেপে বসে আছে। ভারতের হিন্দুত্ববাদী ভূত আপনাদের মাথায় চেপে বসে আছে। বাংলাদেশের নাগরিক হইলে আপনাকে অবশ্যই এই ইতিহাস নতুন করে পড়তে হবে।